ভাইয়া, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? নতুন জায়গা কিছুই চিনি না। ভয়ে ভয়ে বলে আরোহী। জিয়ান না করলো না, বরং সাথে নিয়ে বেরোলো। গাড়ি চলছে, জানালা দিয়ে বাইরের সবকিছু দেখছে আরোহী। মুখে কোনো কথা নেই, যেন কাউকে মনে প্রাণে খুঁজছে। জিয়ান আরোহীর দিকে একবার তাকালো, অতঃপর মুখ ফিরিয়ে নিল। জুনায়েদ সাহেবের সাথে নাহারের সম্পর্কটা যেন চোখ ধাঁধানোর। প্রথমে কেউ দেখলে হয়তো ভাববে একে অপরের শত্রু, কিন্তু সম্পর্কটা টকঝাল। কিছুক্ষণ আগেই খাবার টেবিলে কিছুটা ঝগড়া হয়ে গিয়েছিল তাদের। বিষয়বস্তু ছিল খাবার না খেয়ে অফিসে চলে যেতে চাওয়া নিয়ে। নাহার খেয়াল করেছে জুনায়েদ সাহেব কেমন চিন্তিত থাকছেন, কিন্তু সে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। সবে নতুন বউ, সব বিষয়ে মাথা ঘামানো অনুচিত মনে হয়েছে। জুনায়েদ সাহেব যখন বাইরে চলে যেতে চাচ্ছিলেন, তখন নাহার ধমকে তাকে টেবিলে বসায়। ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে ফেললেন জুনায়েদ সাহেব। নাহার হাসতে গিয়েও নিজেকে সামলে নেয়। নাহার যেন কতকাল থেকে এই বাড়িতে আছে, নতুন বউ ভাবার কোনো কারণই নেই। এমনকি আয়েশা বেগম সমস্ত দায়িত্ব তুলে দিয়েছেন নাহারের হাতে। জুনায়েদ সাহেব একবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, আর একবার খাবারের প্লেটের দিকে। শেষে নাহারের রাগী মুখ দেখে চুপচাপ খেতে শুরু করলেন। আজিত খাওয়া ছেড়ে উঠতে চেয়েছিল, কিন্তু নাহারের মুখে দেখে চুপসে গেল সে। তার পাশেই সিনু বসেছে। এই প্রথম আজিতের সাথে সে স্বাভাবিকভাবে কথা বলছে, এমনকি খেতে খেতে তাদের মধ্যে খুনসুটিও চলছে। আয়েশা বেগমের থেকে জোর করে জেমা বেগমের জন্য সে খাবার নিয়ে যাচ্ছে। বলেছে বিয়ের প্রথম দিন ফুফু শাশুড়িকে সে নিজ হাতে খাওয়াবে। প্রথমে রাজি হননি আয়েশা বেগম, যদি নাহারের সাথে উল্টোপাল্টা আচরণ করে জেমা বেগম, এই ভয়ে। কিন্তু আজিতকে খুশি দেখালো। সে মাকে আশ্বস্ত করেছিল। ভেজিয়ে রাখা দরজা সামান্য ধাক্কা দিতেই খুলে গেল। নাহার হাতে খাবারের প্লেট নিয়ে প্রবেশ করলো। ঘরের এক কোণে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছেন তিনি। নাহার ডাকলো না, বরং খাবারের এক পাশ রেখে সে জেমা বেগমের সামনে হাঁটু ভাঁজ করে বসলো। চোখে মুখে ক্রোধের সাথে কষ্টের মিশ্রণ। কঠিন মুখে থাকলেও ভেতর থেকে যেন কোনো কিছু ছিটকে আসতে চাইছে। বন্ধুত্ব শিকড়ে থাকে, ডালে নয়। ক্ষতিগ্রস্ত পাতা ঝরে পড়লেও শিকড়ে বেঁচে থাকে তার অস্তিত্ব, তাই না জেমু? জেমা বেগম মুখ তুলে দেখলো নাহারের দিকে। নাহারের চোখের দিকে নজর যেতে দেয়ালে একদম চেপে গেলেন তিনি। হাসলো নাহার, আরো এগিয়ে আসলো জেমা বেগমের মুখের কাছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কে কে তুমি? নাহার হাসি থামিয়ে মুখোমুখি হলো জেমা বেগমের। চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল, যেন তার চোখের ভাষা কথা বলছে। কে আমি? অদ্ভুত প্রশ্ন। ধীরে ধীরে বলে উঠল নাহার। জেমা বেগমের পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। কেন এভাবে কথা বলছো? আমি তো তোমার কিচ্ছু করিনি। কাঁপা কাঁপা গলায় জেমা বেগম বললেন। নাহার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। জেমা বেগমের চারপাশে পায়চারি করতে করতে বলল, আমরা সবসময় সবকিছু জানি না, মানুষের মুখোশের আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। জেমা বেগমের শ্বাসকষ্ট হয়ে উঠল। কে তুমি? বলো আমায়, কে তুমি? কেন এখানে এসেছো? নাহারের মুখে আবার সেই রহস্যময় হাসি ফুটে উঠল। তুমি আমাকে চিনতে পারছো না জেমু? দেখি ভালো করে আমাকে দেখো, আমার চোখের দিকে তাকাও। জেমা বেগম এবার ভয়ে পেছনের দিকে সরে গেল। না, তুমি সে নও, মরে গেছে ও। চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। নাহার হেসে উঠল। জেমা বেগম ভয়ে জমে গেলেন, যেন তার সামনে যে মেয়ে সে কোনো মানুষ নয়, এক ভয়ঙ্কর রহস্য। পাশের টেবিল থেকে একটা ফুলদানি নিয়ে তিনি আঘাত করলেন নাহারকে। সবাই ছুটে এসেছে জেমা বেগমের ঘরে। পাগলামি শুরু করেছেন তিনি। আয়েশা বেগম নাহারের মাথায় ওড়না চেপে ধরেছে, রক্ত পড়ছে সেখান থেকে। আজিত ব্যস্ত হয়ে পড়েছে জেমা বেগমকে সামলাতে। জুনায়েদ সাহেব অস্থির হয়ে ডাক্তারকে কল করেছে, আর একবার নাহারের কাছে এসে ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে। খুব একটা কেটে না যাওয়ার কারণে নাহার সবাইকে ব্যস্ত হতে বারণ করলো। তার সম্পূর্ণ দৃষ্টি জেমা বেগমের দিকে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, যেটা আজিতের নজর এড়ায়নি। নাহারকে নিয়ে বাইরে বেরিয়ে এলো আয়েশা বেগম। ড্রয়িং রুমে এসে কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিলেন। আরজুর সাথে বাইরে গিয়েছিল সিনু। বাড়িতে ঢুকে নাহারের অবস্থা দেখে আঁতকে উঠল সে। নাহার নিজের কাছে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে জানালো তার তেমন কিছু হয়নি। কিন্তু সিনু মানতে নারাজ। প্রায় পাগলামি শুরু করেছে সে। সকলেই হতবাক হয়ে দেখছে। স্বল্পভাষী শান্ত বাচ্চা ছেলেটার বোনের জন্য অস্থিরতা। নাহার কোনোভাবে সামলে নিল তাকে। তোমাকে কতবার বললাম ওর ঘরে যাওয়ার দরকার নেই, এখন দেখলে কি হলো, কিভাবে কাটালো। আয়েশা বেগমের কণ্ঠে রাগে স্পষ্ট। নাহার হেসে বলল,
তেমন কিছু না আন্টি, ভুল আমারই ছিল, পড়ে গেছিলাম। আয়শা বেগমকে দেখে মনে হলো তিনি নাহারের কথা মোটেও বিশ্বাস করেননি। পড়ে গিয়ে এরকম ক্ষত কিভাবে হয়? তিনি আরো কিছু বলবেন তার আগে সেখানে হন্তদন্ত প্রায় ছুটে এলো জুনায়েদ সাহেব। চলো চলো হসপিটালে যাব। অস্থির হয়ে বললেন তিনি। নাহার ভ্রু কুঁচকে ফেলল, তারপর বলল, এতটুকু ক্ষতর জন্য কেউ হসপিটালে যায়? এতটুকু? কতটা কেটে গেছে? নাহারের বেশ ভালো লাগছে তার জন্য সকলের এত অস্থিরতা। কেমন যেন সুখ সুখ লাগছে। তার মা বাবা নিশ্চয়ই এরকম করতো। বাবা? শব্দটা ভাবনায় আসতে গা গুলিয়ে উঠল তার। কোনো রকম ঘরে চলে এলো। ওয়াশরুমে ঢুকে একের পর এক মুখে পানির ঝাপটা দিতে শুরু করলো। এখনও সে জুনায়েদ সাহেব আর আয়েশা বেগমকে আঙ্কেল আন্টি সম্বোধন করে। অবশ্য তার কিছু বলেনি, কিন্তু তার তো উচিত ডাকা। নিজের অতীতের জন্য সে শ্বশুর শাশুড়িকে কেন সে সম্মান দিচ্ছে না? জিয়ানের গাড়ি শহরের মাঝামাঝি যেতে শুরু করেছে। আশেপাশের গ্রাম্য পরিবেশ আরোহীর মনকে বেশ শান্ত করে তুলেছে। তবে তার চোখের ভাষা আর চেহারার অস্থিরতা স্পষ্ট বুঝতে পারো জিয়ান। সে এবার গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, তুমি কিছু বলছো না কেন আরোহী? আরোহী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ভাইয়া জানি না, কিন্তু এই জায়গাটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। কোনো এক সময় হয়তো এসেছিলাম, কিন্তু মনে করতে পারছি না। জিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল বোনের দিকে। পুরনো কিছু ভুলে গিয়েছো কে? এখানে আসার কোনো বিশেষ কারণ ছিল পাস্টে? আরোহী মাথা নাড়ল। মনে নেই, কিন্তু এই রাস্তাগুলো যেন আমার স্মৃতির ভেতর কোথাও লুকিয়ে আছে। জিয়ান বিষয়টি গুরুত্ব না দিয়ে আবার গাড়ির দিকে মনোযোগ দিল। আচ্ছা, দেখা যাক, হয়তো কিছু মনে পড়বে। কিছুক্ষণ পর তারা গন্তব্যে পৌঁছে গেল। বিশাল এক ব্যবসায়িক ভবনের সামনে গাড়ি থামলো। তাদের কোম্পানির একটা শাখা তৈরি হয়েছে এখানে। জিয়ান আর আরোহী একসাথে গাড়ি থেকে নামলো। সামনের দরজা দিয়ে ঢুকলেই জিয়ান তার ছোট বোনকে বলল, তুমি এখানে বসে থাকো, আমি একটু ভেতরে কাজ সেরে আসছি। আরোহী মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার মন যেন কোথাও হারিয়ে আছে। চারপাশের লোকজন আর পরিবেশ দেখে তার স্মৃতিতে ভেসে উঠতে শুরু করলো কিছু অস্পষ্ট ছবি। বুকটা ধক করে উঠল, যেন তার ভিতরে কিছু এক ফেটে পড়তে চাইছে। সে ধীরে ধীরে চারপাশে তাকিয়ে দেখল। ভেতরের অফিস কক্ষ থেকে জিয়ান ফিরে এলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আরোহীকে দেখে তার মনে হলো কিছু একটা বদলেছে। বোনের মুখে অদ্ভুত এক আশার আলো ফুটে উঠেছে। জিয়ান কিছু বলল না, শুধু আরোহী হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়িতে বসার পর তার মুখে এক ভয়ঙ্কর স্থিরতা ফুটে উঠল। মনে হচ্ছিল এই সামান্য কথোপকথনেও কিছু গভীর ভাবনা কাজ করছে তার মধ্যে। গাড়ি ছুটে চলল শহরের বাইরের দিকে। আরোহী তখনও বাইরের দিকে তাকিয়ে ভাবছে, মনটা কেমন ভারী হয়ে আছে। সে লোকটা কারা হতে পারে? আর তার চেহারাটা এত পরিচিত লাগলো কারণই বা কি? হঠাৎ রাস্তার কোনো এক পুরনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আরোহী গাড়ির জানালা দিয়ে তাকিয়ে চমকে উঠল। সেই বাড়িটা তার স্মৃতির সাথে মিলে যাচ্ছে সবকিছু। ভাইয়া, ওই বাড়িটা, বলে উঠল আরোহী। জিয়ান দ্রুত গাড়ি থামালো। কোন বাড়ি? কি হয়েছে? আরোহী তাড়াতাড়ি বলল, ওই বাড়িটা আমি মনে করতে পারছি। ছোটবেলায় আমি এখানে এসেছিলাম, এটা আমার স্মৃতিতে ছিল। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি নিশ্চিত? হ্যাঁ, পুরোপুরি নিশ্চিত। আরোহীর চোখে যেন আশা ও বিস্ময় মিশ্রিত। জিয়ান গাড়ি থেকে নেমে আরোহীকে নিয়ে বাড়ির সামনে গেল। সন্ধ্যা নেমেছে। নাহার রান্নাঘরে আয়েশা বেগমের সাথে। তখনই বাড়িতে ফিরে এলো আদ্রিত। সকালে বেরিয়েছে, মাত্রই ফিরল আরজুর সাথে। সে এখানেই থাকে। আদ্রিতকে যতটা ভালোবাসে আয়েশা বেগম, আর জুনায়েদ সাহেব ঠিক ততটাই আরজুকে। এতিম ছেলেটা যেন এখন তাদের দ্বিতীয় সন্তান। আয়েশা বেগম নানান অজুহাতে নাহারকে ঘরে পাঠালো। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো নাহার। আদ্রিত বেরিয়েছে ওয়াশরুম থেকে টাওয়াল পরে। ক্লান্ত থাকায় বাড়িতে সে আগে ফ্রেশ হয়েছে। নাহারের কিছুটা অস্বস্তি হলো, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আদ্রিত জামা কাপড় পরে সোফায় বসলো। গম্ভীর দেখাচ্ছে তাকে। তার মাথা জুড়ে এখনো নাহারের সেই ঠোঁটের কোণে লেগে থাকা হাসি মুখটা ভাসছে। মেয়েটা যেন তার জীবনের এক অচেনা রহস্য নিয়ে এসেছে। কিছু একটা আছে যা তাকে অস্থির করছে। নাহারের উপস্থিতি টের পায়নি সে। নাহার নিজেই জানা দিল। আদ্রিতর মনে হলো এইসব চিন্তা এখন ঝেড়ে ফেলা উচিত। বেকার এসব ভাবনা। মুখে হাসি ফুটিয়ে নাহারকে পাশে বসালো।
আদিত্যর স্নিগ্ধ লাগছে, ঘোর লেগে যাচ্ছে নাহারের। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিত্য যেন পড়ে ফেললো নাহারের চোখের ভাষা, আর একটু কাছে বসে হাসতে লাগলো। ডুবে গেল শেষমেশ আবৃতের প্রেম পুকুরে। জিয়ান আর আরোহীকে দেখে বোঝাই যাচ্ছে বেশ আশ্চর্য তারা। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। জিয়ানের মুখে হাসি ফুটে উঠল। সে উৎফুল্ল কণ্ঠে বলল, ছোট দাদিমা। চমকে গেল হেলেনা বেগম। চোখ গোল গোল করে দেখলো দুজনকে। দরজার সামনে থেকে কিছুটা পিছিয়ে গেলেন তিনি। জিয়ানকে দেখে মনে হলো তার চিনতে একটু অসুবিধা হয়নি। সে আরো এগিয়ে এলো। দাদিমা। কিছুটা কেঁপে উঠলেন হেলেনা বেগম। আরোহী কিছু বুঝতে পারছেন না। সে অবাক হয়ে দেখছেন তার ভাইকে। হেলেনা বেগম নিজেকে সামলে নিয়ে বললেন, কে তুমি? জিয়ানের মুখ থেকে খানিকক্ষণের জন্য হাসি সরে গেল। পর মুহূর্তেই আবারও তা দেখা গেল। 18 বছর পর নিশ্চয়ই চেনার কথা নয়। জিয়ান ভাবতেও পারেনি এভাবে দেখা হবে। সমস্ত সম্পর্ক শেষ করে 18 বছর আগে তারা আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু জিয়ানের একটু চিনতে অসুবিধা হয়নি হেলেনা বেগমকে। মুখে বয়সের ছাপ থাকলেও জিয়ানের নজরে যেন এখনো আগের হেলেনা বেগমই আছে। আমি জিয়ান, তোমার আদরের নাতি। থমকালেন হেলেনা বেগম। ততক্ষণে জুবায়ের সাহেব ঘর থেকে বেরিয়ে এসেছেন। তিনি গলা উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে এসেছে? গলার স্বর যেন হারিয়ে গেলেন হেলেনা বেগমের। তিনি কোনো কথা বলতে পারলেন না। জুবায়ের সাহেব এবার দরজার কাছে এলেন। দুটো ছেলে মেয়েকে দেখে তিনি কিছুটা অবাক হলেন। এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কে তোমরা? দাদু ভাই, আমি জিয়ান। হেলেনা বেগমের মতোই জুবায়ের সাহেবের অবস্থা হলো। আরোই এতক্ষণে যেন চিনতে পারলেন তাদের। চকচক করে উঠল তার চোখ। দুম করে সে বলে ফেলল, ভাইয়া, নুমু এখানে নেই তো? জিয়ানের কানের তীরের মতো গিয়ে লাগলো কথাটা। ভেতর থেকে কেঁপে উঠল সে। হেলেনা বেগম চিৎকার করে বললেন, কারা তোমরা? চলে যাও এখান থেকে, কারো আপু নেই এখানে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিলেন। মুখের ওপর এভাবে দরজা বন্ধ হয়ে যাওয়ার হুঁশ ফিরল জিয়ানের। মনে যেন এবার সত্যি আশার আলো ফুটে উঠল। দরজার করাঘাত করলো সে। নিজের উপরেই রাগ হচ্ছে। কিভাবে সে ভুলে গেল দাদিমা দাদু ভাইয়ের কথা। সব জায়গায় তন্ন তন্ন করে ফেলেছে, কোথাও বাদ রাখেনি। তাহলে এই মানুষগুলোর কথা তার মাথায় এলো না কেন? হেলেনা বেগমকে ধরে সোফায় বসালেন জুবায়ের সাহেব। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছে তার। এখনো দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে। কোনোভাবে হেলেনা বেগম একটা নম্বরে ডায়াল করলেন। পরপর দুবার কল না ধরার পর আবারও দিলেন। এবার রিসিভ হলো। হেলেনা বেগম উত্তেজিত কণ্ঠে বললেন, আবার সেই তিক্ত স্মৃতি ফিরে আসছে। কল কেটে দিলেন। সময় কিছুটা চলে গেল, কিন্তু দরজার উপর থেকে এখনো শব্দ আসে। প্রতিবেশীর ভিড় জমে গেছে। পরিস্থিতির বিগড়ে যাচ্ছে দেখে জিয়ান দরজার ওপার থেকে গলা উঁচিয়ে বলল, দাদিমা, জিয়ান শিকদারকে তুমি চেনো ভালো করে? দরজার সামনে এসে দাঁড়িয়েছেন হেলেনা বেগম। একটা গাড়ি সাই করে চলে যাবার শব্দ হলো। নিশ্চয় হওয়ার জন্য দরজা খুললেন তিনি। না, নেই কেউ, চলে গেছে। কিন্তু তিনি আশ্বস্ত হতে পারলেন না। জুবায়ের সাহেবের অবস্থাও তার মতো। জুবায়ের সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হেলেনা বেগম। কানে এখনো ফোন চেপে ধরে আছে নাহার। বোঝার চেষ্টা করছে, মাত্রই সে কি শুনতে পেল। বোঝার পরে মনে হলো তার শরীর খানিকটা দুলে উঠল। আদৃত্য সাথে থাকার কারণে সেটা টের পেল। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিন্তু নাহার নির্বাক। মুখ শক্ত, তার চোখ দুটোর মিশ্রণ প্রতিক্রিয়া। আদিত্য নিজের কাছে টেনে নিল নাহারকে। তার বক্ষস্থলে গুটিসুটি হয়ে গেল নাহার। শরীরে মনে হচ্ছে বিন্দুমাত্র শক্তি নেই। নাহারের সামনে বসে অপেক্ষা করলো। আদিত্য বুঝলো কিছু হয়েছে। সময় দিল সে নাহারকে নিজেকে সামলে নিতে। কিছুটা সময় পর আদিত্য বুকের কাছে ভেজা অনুভব করলো। কেঁপে কেঁপে উঠছে নাহারের শরীর। মেয়েটা কি কাছে? মাথায় হাত রাখলো সে। নাহার মেয়েটা শান্ত হচ্ছে না। আদৃত্যর অস্থিরতা ক্রমশই বাড়ছে। এইরকম দুর্বল নাহারকে তো সে কখনো দেখেনি। সম্পূর্ণ অপরিচিতা রূপে যেন আবিষ্কার করলো আজ। মুখ ফুটে বলছেও না কারণ কি। বুক থেকে নাহারকে তুললো আদৃত। মুখটা লাল টুকটুকে হয়ে গিয়েছে। চোখ থেকে এখনো পানি পড়ছে। দুই হাতে নাহারের মুখটা নিজের মুখের কাছে নিয়ে এলো সে। অতঃপর চোখের পানি মুছিয়ে দিল। এতদিনে মেয়েটাকে ভালোভাবে চেনে সে। নিজের কষ্ট কখনোই কাউকে বলে না। ভিতর থেকে দুমড়ে মুচড়ে গেলেও এই যে এখন কান্না করলো, কিন্তু বলল না কারণ কি। বারান্দায় নাহারকে নিয়ে গিয়ে বসালো আদৃত। আবারও তার বুকে মাথা রাখলো নাহার। দৃষ্টি স্থির করলো দূর আকাশের উজ্জ্বল চাঁদের পানে। আপনাকে একটা গল্প শোনাই মিস্টার মাহমুদ।
ভীষণ করুণ কণ্ঠস্বর। আদ্রিতর বুকে যেন সজোরে কেউ আঘাত করলো। সে বলল, বলো। গভীর শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়াস চালালো নাহার। অতঃপর বলল, বছর 26 আগে একটা মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যায় তার মা। মেয়েটি সকলের নয়নের মণি হওয়ার বদলে হয়ে গেল অপয়া। বাচ্চা মেয়েটাকে সবাই দোষারোপ করলো তার মায়ের মৃত্যুর। এত কিছুর মধ্যে মেয়েটির দায়িত্ব নিল তার চাচা চাচি। সবাই যেন গা ঝাড়া হয়ে গেল, কিন্তু সুখী আর মেয়েটাকে ধরা দিল। 8 বছর চলল তার উপর নির্মম অত্যাচার। কারণ কি জানেন মিস্টার মাহমুদ? না। মেয়েটা ছিল বিশাল সম্পত্তির মালিক। তার জন্মের আগেই তার নামে দিয়েছিল দাদাজান। ফলস্বরূপ সকলের লালসার বস্তু হয়ে উঠল সে। চাচাতো 2 ভাই বোন ছিল, তাদের চোখের মনে ছিল মেয়েটা। সবসময় চেষ্টা করতে আগলে রাখার। চাচা চাচির নির্মম অত্যাচার থেকে বাঁচাতে বড় চাচাতো ভাই মেয়েটাকে বের করে দিল বাড়ি থেকে। 8 বছরের ছোট্ট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘোরা শুরু করলো। 2-3 দিন ফুটপাতেই ছিল। সঙ্গে ছিল মায়ের একটা ডায়েরি, আগলে রেখেছিল সে। কথা বলতে বলতে প্রায় শুকিয়ে গেছে নাহারের চোখের পানি। আর কান্না আসছে না, বরং চোখ মুছে কঠিনতার প্রকাশ হচ্ছে। আদিত্য জিজ্ঞেস করলো, তারপর? রাস্তায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার সামনে এসে থামলো একটা অটো। ভয়ে জড়সড় হয়ে বসেছিল সে, কিন্তু অটো থেকে 2 মানুষ বের হয়ে তার সামনে বসলো। মহিলাটি বুকে আগলে নিল তাকে, নিয়ে গেল নিজের সাথে। পরে মেয়েটি জানতে পারলো এরা তার ছোট দাদা দাদি। সময় কাটলো, ধীরে ধীরে বড় হলো সে। আদৌ যত্নে কোনো ত্রুটি ছিল না। সেদিন যদি তারা মেয়েটিকে নিজেদের সাথে নিয়ে না আসতো, তাহলে হয়তো রাস্তার কুকুর শিয়ালের খোরাক হতো মেয়েটা। আজও অজানা তারা, তার খোঁজ পেল কিভাবে? যখন 17 বছরে পা দিল মেয়েটা, তখন কোনো এক কারণে মায়ের সেই ডায়েরিটা খুলল। প্রথম থেকে কয়েকটা পৃষ্ঠায় 1000 খানেক কথা লেখা। শেষের পৃষ্ঠাগুলোই এসে যেন থমকে গেল সে। এতদিনের জানা কথাগুলো সব মিথ্যা হয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করলো নাহার। চোখের সামনে ভেসে উঠল পুরনো ডায়েরির একটা পাতা, বিষাক্ত কিছু লাইন। তার মধ্যে আবছা মনে পড়ল কিছুটা লাইন। যে ভালোবাসা একদিন স্বপ্ন দেখাতো, আজ তা কেবল একটি অশ্রুভরা রাত্রির স্মৃতি। বেশ কিছুক্ষণ নীরবতা। নাহার সময় নিল বলতে। আদ্রিতের আগ্রহ এখন চরম পর্যায়ে। মেয়েটা জানতো তার মাকে ছেড়ে দিয়েছিল তার বাবা, কিন্তু কারণ অজানা ছিল। সেদিন সব জেনে গেল। তার মায়ের বেস্ট ফ্রেন্ড, যার সাথে কিনা সব কিছু শেয়ার করতো, তারই সাথে সম্পর্ক ছিল তার বাবার। 2 মিলে ধোঁকা দিয়েছিল মেয়েটার মাকে। একদম মৃত্যুর দ্বার গোড়ায় দাঁড় করিয়েছিল। নরম তুলোর মতো মানুষটা সহ্য করতে পারেনি। নিজেকে নিঃশেষ করে উঠে পড়ে লেগেছিল। কিন্তু তখনই তার বাঁচার একটা মাধ্যম হয়ে এলো মেয়েটা। জানতে পারলো সে সন্তান সম্ভবা। সমস্ত কষ্ট এক পাশে রেখে দিয়েছিল। পৃথিবীর বুকে হাজারো কষ্ট নিয়ে লড়াই করেছে। থমকে গেল নাহার। চুপটি করে আদ্রিতর বুকে আরো লেপটে গেল। আর কিছু বলতে ইচ্ছে করছে না। শরীরটা নেতি আসছে, চার চোখ ভারী হয়ে উঠছে। কথা অসম্পূর্ণ রেখে ঘুমের দেশে পাড়ি জমালো সে। মাথায় হাত বুলিয়ে দিল আদ্রিত। তার চোখ মুখও কেমন অসহায়ত্ব ফুটে উঠেছে। বিড়বিড় করে বলল, ভালোবাসার তীব্রতায় মুছে দেব বিষাক্ত স্মৃতিগুলো। প্রেয়সী, তুমি শুধু একটু সঙ্গ দিও। ফোনে তীব্র কর্কশ শব্দে ঘুম ভাঙল নাহারের। সময় দেখল 8টা বাজে। ধরফড়িয়ে উঠল সে। ফোনের স্ক্রিনে জলজল করছে দাদাজার নাম। রিসিভ করলো। ওপাশ থেকে শীতল কণ্ঠ শোনা গেল, তুমি কি আজকে আসবে? নাহার একটু সময় নিল না জবাব দিতে। হ্যাঁ। জুবাইর সাহেব যেন আশা করেনি এটা। গম্ভীর হয়ে বললেন, তুমি প্রস্তুত? সামলাতে পারবে? হুম। আর কথা বাড়ালো না। কল কাটার পর নিজের মধ্যে একটা কাঁপুনি অনুভব করলো নাহার। সে কি আসলেই প্রস্তুত? নিজে নিজেই উত্তর পেয়ে গেল, হ্যাঁ সে প্রস্তুত। নিজের অতীতের মুখোমুখি হতে সে প্রস্তুত। কিন্তু সে তো জানে না কার মাধ্যমে অতীত ফিরে এসেছে। আদ্রিতকে ঘরে না দেখে অবাক হলো। পর মুহূর্তেই ভাবলো হয়তো নিচে আছে। রাতের কথা মনে পড়তেই কেমন যেন অস্বস্তি শুরু হলো তার মধ্যে। কেঁদেছে, ভাবতেই পারছে না। সিনু থাকছে আরজুর সাথে, তাই তাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বিছানা থেকে নেমে পড়লো সে। ফ্রেশ হয়ে ঘরের বাইরে বের হলো। সকালের নাস্তা তৈরি। খারাপ লাগলো দেরি করে ওঠার জন্য। আশেপাশে কোথাও আদ্রিত নেই। একই সাথে রাগ হলো, লোকটা নিজে যখন উঠেছে তখন কি তাকেও ডেকে দিতে পারতো না? জুনায়েদ সাহেবের মুখ বাংলার 5 বানিয়ে সোফায় বসে আছেন, হাতে খবরের কাগজ। ভ্রু কুঁচকে এলো নাহারের।
সে গিয়ে সামনে দাঁড়ালো। জুনায়েদ সাহেব যেন তাকে দেখলো না। ব্যাপারটা কি হলো? সেও পাত্তা না দিয়ে চা করে নিয়ে এলো। জুনায়েদ সাহেবের সামনে রাখতেই তিনি কোনো প্রকার কথা না বলে সেটা হাতে তুলে নিলেন। এমন ভাব দেখালেন যেন এটারই অপেক্ষা করছিলেন। আয়েশা বেগম দেখে হাসলো। বুঝলে নাহার, এখন থেকে মনে হয় চা বানানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে।